শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাত 8:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার হতে পারে 16 সদস্যের। এদিকে দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেছেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক করাই প্রথম কাজ। বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, সেটাই তাদের শপথ। নতুন বাংলাদেশ গড়তে চান বিগত সরকারের পতন ঘটানোর নায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা পরিবর্তন আনতে চান সকল স্তরে। জনগণ চাইলে রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের কথাও জানান সমন্বয়করা। রাজধানীর পাড়া মহল্লায় ছিনতাই ডাকাতির হিড়িক পড়েছে। রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। চলছে মসজিদে মসজিদে মাইকিং। এদিকে থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। সেনাপ্রধানের সঙ্গে আইজি, র্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারের বৈঠকে 24 ঘন্টার মধ্যে থানাগুলো সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গভবনে আজ রাত 8:30টায় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন আমন্ত্রিত অতিথিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস এর সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সরকারের 16 জনের মতো সদস্য থাকতে পারেন, তবে বিকেল পর্যন্ত উপদেষ্টাদের জন্য 22টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শেষ হয়েছে বঙ্গভবনে। সেখানে ঢুকতে না পারলেও বাইরে ভিড় করেছেন শত শত মানুষ। দর্শক, অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে জানাতে বঙ্গভবনের সামনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কাউসার সোহিলি। সোহিলি, আপনার কাছে জানতে চাই যে সরকার প্রধান উপদেষ্টার নাম তো ইতিমধ্যে জানা হয়েছে, তো বাকি আর কারা আছেন তাদের নাম কি জানতে পেরেছেন কিনা? আপনি যেটি বলছিলেন, আসলে সবাই এর ভেতরে সবাই জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমরা 16 জনের একটি তালিকা আমরা পেয়েছি। আমরা যতদূর জানতে পেরেছি যে এটি এখন পর্যন্ত সর্বশেষ চূড়ান্ত তালিকা। আমি নামগুলো পড়ছি: সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম সমন্বয়ক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সমন্বয়ক, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফওয়ামা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এই 16 জনের একটি তালিকা আমরা সর্বশেষ হাতে পেয়েছি এবং এই তালিকাটি এখনো পর্যন্ত চূড়ান্ত প্রস্তাবিত তালিকা বলা হয়েছে এবং এর ভেতর দিয়ে এখনো পর্যন্ত 7টা বেজে গেছে। এই তালিকায় যাদের নাম আমরা দেখেছি তাদের কাউকেই এখন পর্যন্ত আমরা বঙ্গভবনে প্রবেশ করতে দেখিনি। তবে একটি বিষয় কিন্তু ফারহানা আপনাকে বলতেই হয় যে এত কড়া নিরাপত্তা ব্যবস্থা, তার ভেতরে কিন্তু উৎসুক জনতার উপচে পড়া ভিড় আপনি আমাদের পাশেই দেখতে পাচ্ছেন এবং অধিকাংশ গাড়ি কিন্তু কালো কাজ ঘেরা। তাই আমরা সুশীল সমাজের প্রতিনিধিদের আসতে দেখেছি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আসতে দেখেছি, আমরা মানবাধিকার কর্মীদের আসতে দেখেছি, সিনিয়র কয়েকজন সাংবাদিককেও আসতে দেখেছি। তবে এখনো পর্যন্ত যারা যে 16টি নাম পড়লাম প্রস্তাবিত উপদেষ্টাদের, তাদের কাউকে এখনো পর্যন্ত ঢুকতে দেখিনি। আর বাকিটা সময় আমরা অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই একেবারে একটি আড়ম্বর পরিবেশের ভেতর দিয়ে সবাই আমরা অপেক্ষায় আছি বাকিদের নাম আনুষ্ঠানিকভাবে শুনবার জন্য। ফারহানা। সোহেলি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছিলেন কাউসার সোহেলি। বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, সেটাই তার শপথ বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন স্বাধীনতা এনে দিয়েছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তিনি। ফ্রান্স থেকে দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এসব কথা বলেন।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বেলা 2:10 দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে ফুল দিয়ে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিমানবন্দরে বেলা 2:45 দিকে বক্তব্য দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকের নতুন বিজয় সৃষ্টি হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, এখন বড় কাজ হবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। তরুণরা দেশ আবারও স্বাধীন করেছে, এখন তাদের মতো করে দেশকে সাজানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরনোদের বাদ দিয়ে তরুণদের সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার জেনে আর ভালো আছে, এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। বক্তব্য শেষে প্রায় 1 ঘন্টা ছাত্রদের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এখানেই করে ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে 3 বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে বেরিয়ে ডক্টর ইউনূস রওনা দেন নিজ বাসভবন গুলশানের দিকে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
নতুন বাংলাদেশ গড়তে চান সাম্প্রতিক গণ আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকল স্তরে পরিবর্তন আনতে চান তারা। জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করার কথা জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে স্বাগত জানাতে দুপুরে বিমানবন্দরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে সেখানে তারা আলাদা বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বৈঠক শেষে সমন্বয়কদের কয়েকজন কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান তারা নতুন বাংলাদেশ গড়তে চান, পরিবর্তন আনতে চান সকল স্তরে। দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল একটি সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, ছাত্র সমাজের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে আমরা চাই বাংলাদেশ উচ্চ শিখরে উন্নত হোক। নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ একটা দুর্নীতিগ্রস্ত একটা কি পর্যায়ের মধ্যে আসছে, ওইটা তো আমাকে আগে সংস্কার করতে হবে, এটার জন্য একটু সময়ের প্রয়োজন। আমরা আশা করছি যে আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে তৈরি হওয়া সম্ভব। এদিকে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলেন মাছরাঙা টেলিভিশনের সঙ্গে। জানান জনগণ চাইলে আলাদা রাজনৈতিক দল গঠন করবেন তারা। যদি ছাত্র নাগরিক আমাদের কাছ থেকে দাবি করে, তারা আমাদের উপর যদি আস্থা রাখে যে আমাদের মধ্য দিয়ে ইতিবাচক সংস্কার সম্ভব, রাষ্ট্র কাঠামোর ইতিবাচক পরিবর্তন সম্ভব, সেক্ষেত্রে আলোচনা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি অবশ্যই আমাদের জায়গা থেকে ইতিবাচক মনোভাব সবসময় থাকবে। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথাও জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এই সময় আহতদের সঙ্গে কথা বলেন তিনি, আশ্বাস দেন সব ধরনের সহায়তা দেওয়ার। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান ডক্টর ইউনূস ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতি সচল করবে বলেও প্রত্যাশা জানান ফখরুল। ডক্টর ইউনূস তো আমাদের ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন, এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। পুলিশ শূন্য রাজধানীতে সুযোগ কাজে লাগাচ্ছে কিছু সংঘবদ্ধ ডাকাত চক্র। গেল 2 দিনে তাদের দৌরাত্মে আতঙ্কিত সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় ডাকাতির খবরও মিলেছে। তাদের প্রতিরোধে পাড়া মহল্লায় চলছে মসজিদে মসজিদে মাইকিং। টহল দিচ্ছে এলাকাবাসী সহ শিক্ষার্থীরা। আনোয়ার হোসেনের তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। গতরাত 2:30টায় ধানমন্ডি সোসাইটি এলাকার মানুষ সোশ্যাল মিডিয়া সহ মসজিদের মাইকে জানান দেন এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে হামলা করেছে ডাকাত। রাজধানীর অন্যান্য এলাকাতেও রাত জেগে থেকে ডাকাত প্রতিহত করার ডাক দেয়া হয়। হাতের কাছে যে যা পেয়েছেন তাই নিয়ে রাস্তায় নেমে পড়েন। গেল 3 রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে ডাকাতির চেষ্টা। 4টা পোলা মনে হয় এইভাবে বড় বড় চাবাটি নিয়ে ওরা এদিকে আসতেছে। বড়জন আমাকে লোক সংখ্যা বেশি দেখছে, ওরা পিছাইছেন পরে আমরা ওই যে ছাত্রকে করতেছে, ওরা পিছাই যেতেছে। দর এই দর কইছে, পরে দৌড়ছে, পরে একটা বাড়ির ভিতরে ঢুকছে, ওইটা খালি পাইছে, আর 3টা ধরতে পারিনি আমরা। একজনকে ধরার পরে ও বলতেছে যে ওই একজন লেগুনা ড্রাইভার। মিরপুর মোহাম্মদপুর আদাবর শ্যামলী হাউজিং সোসাইটি এলাকা, বসিলা, যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর থেকেই শুরু হয় ডাকাত আতঙ্ক। এলাকাবাসী বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। আমরা শুনলাম যে ডাকাত আতঙ্ক শুরু হয়েছে। পরে আমরা এই ফার্মেসির সামনে আমরা যে এখানে যে ব্যবসায়ীরা আছে সবাই একত্রিত হয়ে এখানে অবস্থান করি। আইন শৃঙ্খলা বাহিনী যখন চলে আসবে, আশা করি দেশ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এদিকে গতকাল নতুন আইজিপি 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীকে। একজন আসছে, উনি আমার কাছে পরিচয় দিয়েছে যে আমি এখানে পুলিশ সদস্য ছিলাম। যতদিন ছাড় অনুমতি আবার না পাবো আমরা, অতদিন আমরা এই থানায় থাকবো। তবে পুড়ে যাওয়া থানাগুলো পরিচ্ছন্নতা কর্মীদের সাথে পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। থানা থেকে পুলিশের ব্যবহৃত নানা বস্তু উদ্ধার করে আনসার সদস্যদের বুঝিয়ে দিচ্ছেন তারা। লাস্ট কার্যক্রমগুলো ছিল নিচতলায়, অনেকগুলো রুমের ধ্বংসস্তূপ আমরা ক্লিন করে আমরা আমাদের কার্যক্রম শেষ করেছি। তরুণ সমাজদের কাছে আমাদের আহ্বান থাকবে
যাতে করে সবাই আমরা নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসি এবং আমাদের স্বাধীনতা যেটা অর্জন হয়েছে এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি। বিভিন্ন এলাকায় ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। থানা পুলিশ সক্রিয় না হলে আরো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে নগরবাসী। এদিকে দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সেনা প্রধানের সাথে আইজিপি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমদানি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে আলু পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজার। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাজার তদারকিতে এসে সন্তুষ্ট জানান শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়ে। তাবাসসুম আহমেদের রিপোর্ট। স্বস্তি ফিরেছে রাজধানীর সবচেয়ে বড় আলু পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারে। রয়েছে পর্যাপ্ত পণ্য, দামও তুলনামূলক কম। বাজারের আড়তদাররা বলছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পণ্য সরবরাহে নেই কোনো ঘাটতি। গত 2-3 দিনে কেজিতে 2 থেকে 4 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকায়। তবে বেড়েছে পেঁয়াজের দাম। দেশি আজকে বিক্রি করছি 104 টাকা থেকে শুরু করে 106 টাকা। ইন্ডিয়ানটা বিক্রি করছি আপনার হলো 95 থেকে 98 টাকা। 2-3 দিন আগের থেকে আপনার 3-4 টাকা বাড়তি। বর্ডারে মাল একটু আমদানি কমতে এই জন্য দামটা বাড়ছে। আলু কিনছি 45 টাকা করি, 50 টাকা বেশি। আর এই এক বস্তা পেঁয়াজ কিনলাম 80 টাকা। এটা খরচ মরচ যাইয়া হয়তো 85ও বেশি, 90ও বেশি এরকম। বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়টিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পথে এখন কোনো চাঁদাবাজি নেই, ফলে পরিবহন ট্রাকে বস্তা প্রতি ভাড়া 11 টাকার পরিবর্তে 10 টাকা করারও আহ্বান জানান তিনি। কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয়, সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না, আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে, তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে। বুঝতে পেরেছেন? সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে। বাজারে এখন নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত, ফলে ঘাটতির অজুহাতে যদি কেউ বাড়তি দাম নেয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ভোক্তার ডিজি। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রাখছে ওয়াশিংটন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগ সম্পর্কে অবগত আছেন জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন ওয়াশিংটন। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর সবকিছু গণতান্ত্রিক রীতি অনুযায়ী হবে বলেও আশাবাদ জানান মিলার। And that ultimately Maduro needs to respect. About the use of WhatsApp and social media. I don't have any contacts to read out today. We continue to monitor developments in Bangladesh, and we obviously have seen the appointment of Muhammad Yunus as the leader of an interim government. We think the interim government will play a vital role in establishing long-term peace and political stability in Bangladesh. And as you heard the Secretary say yesterday, any decisions that interim government makes should respect democratic principles, rule of law, and the will of the Bangladeshi people. খেলার খবর। পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি আনঅফিশিয়াল 4 দিনের ম্যাচ এবং 3টি ওয়ানডে খেলতে আগামীকাল রওনা দেবে বাংলাদেশ এ দল। দেশের সংকটময় পরিস্থিতি নিয়ে চিন্তা থাকলেও খেলায় তার কোনো প্রভাব পড়বে না বলেছেন ক্রিকেটার এবং কর্মকর্তারা। দেশের চলমান সংকটের মধ্যে পাকিস্তান যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা আগামীকাল দেশ ছাড়বেন তারা। খেলার বাইরে ক্রিকেটারদের মাথায় অনেক চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে। তবে দলটির 4 দিনের অধিনায়ক এনামুল হক বিজয় এবং কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, খেলায় এর কোনো প্রভাব পড়বে না। সফরের জন্য ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প হয়েছিল চট্টগ্রামে। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ এবং পাকিস্তান এ দলের 4 দিনের 2 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু 13 আগস্ট এবং একদিনের প্রথম ম্যাচ 26 আগস্ট। সব ম্যাচই হবে ইসলামাবাদে। এই প্রস্তুতিটা আশা করি যে ন্যাশনাল টিমে খুব দারুণভাবে কাজে লাগবে এবং অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যারা একটা দারুণ এক্সপেরিয়েন্স হবে এই প্রথম ম্যাচটা খেলার পরে বা সেকেন্ড ম্যাচটা খেলার পরে, যেটা অবশ্যই ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য একটা প্রাইডের জায়গা হতে পারে।
সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত 8:30টায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ। আকার হতে পারে 16 সদস্যের। আইন শৃঙ্খলা ঠিক করাই প্রথম কাজ বললেন ডক্টর ইউনূস। নতুন দেশ গড়তে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরিবর্তন আনতে চান সব স্তরে। জনগণ চাইলে দল গঠন। রাজধানীতে ছিনতাই ডাকাতির হিড়িক। সেনাপ্রধানের সঙ্গে আইজি, র্যাব প্রধান এবং ডিএমপি কমিশনারের বৈঠক। 24 ঘন্টার মধ্যে থানাগুলো সক্রিয় করার সিদ্ধান্ত। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।